হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। তোমাদের তো মাধ্যমিক হয়ে গেল, কেমন হলো সবার মাধ্যমিক? হ্যাঁ, নিশ্চয়ই ভালোই হয়েছে। এখন তোমরা তো পুরো ঘোরার মোডে আছো, মনটা উড়ু উড়ু। জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়েছো এবং সবাই ভালো পরীক্ষা দিয়েছো এই আশাই করছি। ঘুরতে থাকো, এনজয় করতে থাকো, তার সাথে সাথে পড়াশোনার সাথেও কিন্তু সম্পর্কটা রেখো। তার কারণ হচ্ছে সায়েন্সের সিলেবাস খুব বড়। এই বড় সিলেবাস কিন্তু ফাঁকি মেরে আয়ত্ত করা যায় না। আজকে আমরা ক্লাস 11-এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা হলো ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারের প্রত্যেকটি টপিক আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন থেকে শুরু করে নিট লেভেল পর্যন্ত যত কনসেপ্ট হয় সমস্ত কনসেপ্ট কভার করব এবং প্রত্যেকটি কনসেপ্টের উপর বোর্ডের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় আলোচনা করব, নিট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় সেটা আলোচনা করব এবং অল ইন্ডিয়া লেভেলে আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো চলো আমরা সরাসরি শুরু করে দিই এই ভেক্টর চ্যাপ্টারটা। একটা কথা মনে রেখো, ভেক্টর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ফিজিক্স দুর্বল। ভেক্টর রাশি বা ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সের ভিতটাকে শক্ত করে। তাই এই ভেক্টরের সাথে কোনো ধরনের ফাঁকি চলবে না। শুরু করি। আমরা দেখো যে চ্যাপ্টারটা আলোচনা করব তার নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টর জিনিসটা কি সেটা বোঝার আগে আমাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে ভৌত রাশি কি। ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি একটা টপিক, ছোট টপিক, এটা 1 মিনিটের টপিক। যে ভৌত রাশি কি? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা কি? দেখো আমার হাতে কি আছে, একটা বস্তু আছে। এই বস্তুটার কি আছে? দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, ঘনত্ব আছে, আছে কিনা? আছে। তারপরে হচ্ছে ভর আছে। তো কোন বস্তুর যে সমস্ত ধর্মগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হয় ভৌত ধর্ম। মানে হচ্ছে বস্তুর পরিমাপযোগ্য, মেজারেবল যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হয় ভৌত রাশি। বোঝা গেল ভৌত রাশি কি? যে বস্তুর পরিমাপযোগ্য, বস্তুর পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য ধর্মগুলিকে বলা হয় ভৌত রাশি। এই ভৌত রাশি নিয়ে ইউনিট এবং ডাইমেনশন বা একক বা পরিমাপ একেবারে 11-এ যে প্রথম চ্যাপ্টারটা সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি ভৌত রাশি নিয়ে। তোমরা সেই লেকচারগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এক কথায় ভৌত রাশি মানে কি? বস্তুর পরিমাপযোগ্য। দেখো পরিমাপযোগ্য, যদি পরিমাপ করা সম্ভব হয়, যে ধর্মগুলি পরিমাপ করা সম্ভব সেই ধর্মগুলিকে বলা হয় ভৌত রাশি। যেমন এই যে কালিটা বেরোচ্ছে, দেখো এই কালিটার একটা কালার আছে, বর্ণ, কিন্তু এই কালারটাকে আমরা পরিমাপ করতে পারি না, তাই বস্তুর বর্ণ কোনো ভৌত রাশি নয়। এই যে কালারটা বেরিয়ে আসছে, কালিটা, এর একটা গন্ধ আছে। তোমরা যদি হাতে নিয়ে দেখেছো তাহলে দেখবে যে এর একটা গন্ধ আছে। এই গন্ধটাকেও আমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি কিন্তু পরিমাপ করতে পারি না। তাই বর্ণ বা কালার, গন্ধ বা স্মেল, এগুলো কিন্তু ভৌত রাশি নয়। বোঝা গেল? তাহলে যেগুলো আমরা পরিমাপ করতে পারবো শুধুমাত্র সেগুলোই ভৌত রাশি, যেগুলো পরিমাপ করা যাবে না সেগুলো ভৌত রাশি নয়। ঠিক আছে, এবার হচ্ছে যে ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশি কয় প্রকার? তোমাদের এই এইচএস এর সিলেবাস অনুযায়ী বা এইচএস পর্যন্ত ভৌত রাশি সাধারণত 2 প্রকারেরই বলা হয়, যদিও সেটা পরে অন্যরকম। তাহলে ভৌত রাশির প্রকারভেদ, ভৌত রাশির প্রকারভেদ।
প্রকারভেদ। যে ভৌত রাশি তাহলে কয় প্রকার হয়? তাহলে ভৌত রাশি মানে হচ্ছে পরিমাপযোগ্য ধর্ম। তাহলে ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি হচ্ছে দুই প্রকার কাকা। ভৌত রাশি হলো দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো আমাদের চ্যাপ্টার কোনটা? আমাদের চ্যাপ্টার হচ্ছে এইটা, ভেক্টর রাশি হলো এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। তো প্রথমে আমরা জেনে নেব একটা ঘটনার মাধ্যমে যে স্কেলার কাকে বলবো আর ভেক্টর কাকে বলবো, বা ভেক্টরের কেন দরকার পড়লো। ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছো যে কোন পরিমাপকে সম্পূর্ণ করতে গেলে কি লাগে? সংখ্যা মানে মান এবং একক। অর্থাৎ মান এবং একক জানা থাকলেই কোনো বস্তুর ধর্মকে প্রকাশ করা সম্ভব হয়। এই চ্যাপ্টারে দেখবে যে না, কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মান এবং একক জানা থাকলেও ভৌত রাশিটা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ হয় না। অর্থাৎ ভৌত রাশিটা সম্বন্ধে সুন্দর ধারণা পাওয়া যায় না। উদাহরণটা খেয়াল করো, তাহলেই তুমি বুঝে যাবে যে স্কেলার কি এবং ভেক্টর কি, এদের মধ্যে পার্থক্য কি। ধরো বলা হলো যে আমাদের এখানে আজকে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আমি বললাম যে আমাদের এখানে কলকাতায় আজকে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বললাম? 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বললাম? পরিমাণ বললাম, মান বললাম এবং একক ডিগ্রি সেলসিয়াস বললাম। তোমার কিন্তু ভুরু কুঁচকে গেছে। কেন? যে এত গরম, এত গরম। তার মানে দেখো এই জিনিসটা মানে উষ্ণতার মান এবং একক বলা মাত্রই তুমি উষ্ণতা সম্বন্ধে একটা সুন্দর ধারণা পেয়ে গেছো, বা উষ্ণতা সম্বন্ধে সমস্ত ধারণাই তুমি পেয়ে গেছো যে 50 ডিগ্রি সেলসিয়াস মানে বিশাল গরম। তো তাহলে তুমি এরকম বলে উঠলে, তার মানে আছে, তার মানে হচ্ছে যে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান বললেই ভৌত রাশিটা সম্বন্ধে একটা সুন্দর ধারণা পাওয়া যায়। আর একটা উদাহরণ দিই, তাহলে এটা গেল। তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হলো একটা স্কেলার রাশি, মানে যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান থাকে তাদেরকে কি বলা হয়? মানে শুধুমাত্র মানের দ্বারা যাদেরকে প্রকাশ করা সম্ভব তাদেরকে বলা হয় স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? আরেকটা দেখো, তোমাকে বললাম, আরেকটা বললাম যে তোমাকে বলছি যে 100 কেজি চালের একটা বস্তা তোমাকে মাথায় করে এখান থেকে ওখানে দিয়ে আসতে হবে। তুমি কি রেগে গেছো? আরে পারা যায় নাকি? 100 কেজি চালের বস্তা মাথায় করে নিয়ে যাওয়া যায়? তার মানে তুমি বুঝতে পারছো যে 100 কেজি মানে অনেক ভারী। তাহলে দেখো শুধুমাত্র মান বলাতেই তুমি বস্তুটা এইটার সম্বন্ধে একটা সুন্দর ধারণা পেয়ে গেছো। তাহলে দেখতে পাচ্ছ যে বস্তুর ভর 100 কেজি ভর মানে অনেক বেশি পরিমাণ ভর, যেটা মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান বলা মাত্রই ভৌত রাশি সম্বন্ধে একটা সুন্দর ধারণা পাওয়া যায়। তার মানে হচ্ছে ভর, ভর, বস্তুর ভর, এই দুটো কি দেখো শুধুমাত্র মান বলা হলেই ভৌত রাশি সম্বন্ধে সুন্দর ধারণা পাওয়া যায়। তাই এগুলো কি? এগুলো হলো স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির সংজ্ঞা কি বলবো? যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, মানে কোনো অভিমুখ যে কোন দিকে ভর কোন দিকে উষ্ণতা এগুলো দরকার পড়ে না।
শুধুমাত্র মান বললেই যে সমস্ত ভৌত রাশি সম্বন্ধে সুন্দর ধারণা পাওয়া যায় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এবার দেখো ভেক্টরের উদাহরণ দিই একটা। আমি বললাম যে কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদ থেকে আমি 200 মিটার দূরে আছি, তুমি চলে এসো। তোমাকে বললাম যে টিপু সুলতান মসজিদের, এটা হচ্ছে ধরো টিপু সুলতান মসজিদ, টিপু সুলতান মসজিদ, টিপু সুলতান মসজিদ। বললাম যে টিপু সুলতান মসজিদ থেকে, ধর্মতলার টিপু সুলতান মসজিদ থেকে 200 মিটার দূরে আমি আছি, তুমি চলে এসো। বললাম, তুমি আসতে পারবে আমার কাছে? না কাকা, তুমি পারবে না। তার কারণ তোমার মাথায় একটা প্রশ্ন জেগেছে যে কাকা কোন দিকে যাব আমি? মান তো বলেছি, কত আসতে হবে বলেছি? 200 মিটার আসতে হবে বলেছে, তার মানে 200 মিটার। তো 200 মিটারটা আমি কোন দিকে যাব, তাই না? যে এই দিকে 200 মিটার যাব আমি, কাকা এই দিকে 200 মিটার যাব, নাকি এই দিকে 200 মিটার যাব, নাকি এই দিকে 200 মিটার যাব? তুমি তো বলনি, তা আমি তোমার কাছে কি করে যাব? বুঝতে পারছো? তাহলে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান বললেই কিন্তু ভৌত রাশিটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এই যে তুমি এখানে একটা উদাহরণ দেখো, যে আমি বললাম টিপু সুলতান মসজিদ থেকে 200 মিটার দূরে আছি, তুমি চলে এসো। তুমি আসতেই পারবে না। তার কারণটা হচ্ছে যে আমি কোন দিকে যাব? 200 মিটার তো আমি উত্তরে যাব, 200 মিটার পূর্বে যাব, নাকি 200 মিটার পশ্চিমে যাব, নাকি 200 মিটার দক্ষিণে যাব? কোন দিকে যাব? আরো তো অসংখ্য অসংখ্য সম্ভাবনা হতে পারে যে আমি 200 মিটারটা যাব কোন দিকে। তাহলে দেখো কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান বললেই চলে না, কি বলতে হয়? আরো অভিমুখ বলতে হয়। এই ভৌত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে আমাদের আজকের এই চ্যাপ্টারে, ভেক্টর চ্যাপ্টারে, কোন ধরনের রাশি নিয়ে আলোচনা করব? ওই সমস্ত রাশি নিয়ে যে রাশির মান বলতে হবে, অভিমুখ বলতে হবে। ক্লিয়ার হলো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা কি? এই পুরো চ্যাপ্টারটাই আজকে ইন্ট্রোডাকশন। যে ভেক্টর কি, স্কেলার কি, স্কেলার ভেক্টরের পার্থক্য কি, ভেক্টর কত রকমের হতে পারে, সমস্ত কিছুই এই ইন্ট্রোডাকশন লেকচারে দিয়ে দেব। এরপরে ধাপে ধাপে আমরা নেট পর্যন্ত পুরো চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাব। তো বুঝতে পারলে যে কিছু কিছু ভৌত রাশি আছে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র কিন্তু মান বললে চলবে না কাকা, সাথে সাথে কি বলতে হবে? অভিমুখ বলতে হবে। এই ধরনের রাশিগুলোকে বলা হয় ভেক্টর। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ধাপে ধাপে সিস্টেমেটিক্যালি স্কেলার কি জেনে নিই, ভেক্টর কি জেনে নিই, এদের মধ্যে পার্থক্য কি সব জেনে নিই। চলো তাহলে ভৌত রাশি দুই প্রকার, স্কেলার, ভেক্টর। স্কেলার সম্বন্ধে আমরা মোটামুটি একটা গল্প শুনলাম। স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে কি বলবো? যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, মানে দিক লাগে না। এই যে আমি বললাম যে এইটার ভর হচ্ছে 100 গ্রাম, তোমার মাথায় প্রশ্ন আসলো যে ভরটা কোন দিকে, কি করছে? কিচ্ছু নেই, যেমনই বললাম 100 গ্রাম, তুমি বুঝলে ও বেশি ভারী নয়, হালকা ভারী, তাই না? তার মানে হচ্ছে যে রাশিটা সম্বন্ধে আমার ধারণা চলে এসেছে যে 100 গ্রাম, ও বুঝে গেছি, বেশি ভারী নয়। তো যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, তাদের তাদের স্কেলার রাশি বলে। যদি বলি উদাহরণ দাও, তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ভর, বস্তুর ভর, উষ্ণতা বা তাপমাত্রা, শক্তি বা কার্য, ঘনত্ব, বস্তুর ঘনত্ব ইত্যাদি। অসংখ্য আমরা বলতে পারবো, দরকার নেই, আস্তে আস্তে আমরা দেখব। তাহলে যে সমস্ত ভৌত রাশির শুধু মান থাকে, কোনো অভিমুখ লাগে না, ওতেই বস্তুটার বা রাশিটার
সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, সেই ধর্মগুলোকে, সেই রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা স্টার দিয়ে বলতে পারি যে স্কেলার রাশির কি থাকে, শুধুমাত্র, তাহলে স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে। স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে ও অভিমুখ থাকে না, অভিমুখ থাকে না। একটা গেল। তারপরে হচ্ছে যে দেখো স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তার মানে হচ্ছে যে ধরো তোমার মাথায় 20 কেজির একটা বস্তা আছে, আর একটা বস্তা 10 কেজির একটা বস্তা তোমার মাথায় চাপিয়ে দেওয়া হলো, কি হবে? তোমার মাথায় এখন মোট কত ভর আছে? 20 কেজি প্লাস 10 কেজি। মানে সাধারণ বীজগণিতে যেমন যোগ বিয়োগ করো, স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তাহলে স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হবে, নিয়ম অনুসারে হয়। যেমন আমি কি বলতে পারি, যেমন 3 কেজি প্লাস 5 কেজি সমান হচ্ছে 8 কেজি। ঠিক আছে? তারপরে ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস 70 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। মানে শুধুমাত্র যোগ বিয়োগ করে দেওয়া যায়, এটা একটা গেল। তারপরে ধরো যে 10 কেজি মাইনাস 3 কেজি সমান কত হবে? 7 কেজি। তার মানে তোমার মাথায় ধরো 10 কেজির একটা বস্তু ছিল, সেই বস্তু থেকে 3 কেজি বস্তু নামিয়ে নেওয়া হলো, তাহলে মাথায় কত বস্তু থাকলো? 7 কেজি থাকলো। তার মানে যোগ বা বিয়োগ, স্কেলার রাশির যোগ বা বিয়োগ একেবারে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়ে থাকে। হলো? তাহলে স্কেলার রাশি কি আমরা জানলাম। স্কেলার রাশির বৈশিষ্ট্য কি পেলাম? দেখো স্টার দিয়েছি দুটো। স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ লাগে না। স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, যে দেখিয়ে দিয়েছি। এগুলো কি পরীক্ষা আসবে? না, আসবে না। কিন্তু ইন্ট্রোডাকশনটা যদি ভালোভাবে না বুঝো তাহলে ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এরপরে দেখো আমরা শুরু করব ভেক্টর রাশি। মানে ভেক্টর কাকে বলবো, তাহলে অ্যাকচুয়ালি ডেফিনেশন কি ভেক্টরের। তাহলে আমরা দেখলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি বললাম যে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, বা আমি 1 নম্বর প্ল্যাটফর্মের বা টিকিট কাউন্টার, এরকম ভাব যে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে 500 মিটার দূরে আছি, তোমাকে আসতে বলা হলো, তুমি আসতে পারছো না। তার কারণ হচ্ছে যে এই প্ল্যাটফর্ম বা টিকিট কাউন্টার, টিসি টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে 500 মিটার আমি কোন দিকে যাব? এই দিকে গেলে তো তুমি নাও থাকতে পারো, এইদিকে তুমি তো এইদিকে গেলে নাও থাকতে পারো। তো কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মান তো বলতেই হবে, সাথে সাথে অভিমুখও বলতে হবে। দেখো মান তো বলছি কত, 500 মিটার দূরে। তাহলে 500 মিটার দূরে বলা সত্ত্বেও তুমি কিন্তু একেবারে সম্পূর্ণ ধারণা পাচ্ছ না। তার মানে আরো কিছু ইনকমপ্লিট আছে, যে আমি যাবোটা কোন দিকে, দিক ইনকমপ্লিট আছে। তাহলে দেখতে পাচ্ছ যে কিছু কিছু ভৌত রাশির শুধুমাত্র মান বললেই চলবে না, মানের সাথে সাথে কাকা আর একটা জিনিস বলতে হবে, সেই জিনিসটা হলো অভিমুখ। তাহলে ভেক্টর কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু এই সংজ্ঞাটা ইনকমপ্লিট, আরো একটা কন্ডিশন জুড়তে হবে। তাহলে হেডিং করি কাকা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলবো? ভেক্টর রাশি তোমাদের মোটামুটি ধারণা পেয়ে গেছো যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই থাকে এবং
যাদের যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। তাহলে কিসের নিয়ম অনুসারে হয় কাকা? ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। কোন বীজগণিত? ভেক্টর বীজগণিত। তাহলে তোমরা দেখো, সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে স্কেলার রাশির যোগ বিয়োগ হয়। সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে স্কেলার রাশির যোগ বা বিয়োগ হয়। ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। এর মানে ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন বীজগণিতে বা কোন নিয়ম অনুসারে হয়? ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে। তাহলে যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই থাকে। তাহলে দুই থাকবে। দেখো, মান তো বলতেই হচ্ছে, সাথে আরেকটা কি বলতে হচ্ছে কাকা? অভিমুখ। কোন দিকে দিক না বলো তো চলবে না, ঠিক আছে? তাহলে যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই থাকে এবং যাদের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের, যাদের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়, তাদের ভেক্টর রাশি বলা হয়। হলো? তাহলে উদাহরণ দেব, উদাহরণ অবশ্যই দেবো কাকা। উদাহরণ লিখো। তাহলে অভিমুখ কি বললাম? সরণ। এই যে সরণ, তোমাকে সরতে বলা হলো, কিন্তু তুমি তবুও মান বলে দেওয়া সত্ত্বেও তুমি সরতে পারলে না। তার কারণ সেখানে অভিমুখ লাগবে, যে আমি কোন দিকে যাব। তাহলে সরণ হলো একটা ভেক্টর রাশি। সরণ, ডিসপ্লেসমেন্ট, সরণ। তারপরে হচ্ছে বেগ, তারপরে হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে বল। এগুলো সব কি এক একটা ভেক্টর রাশি। বল, তারপরে হচ্ছে টর্ক, আরো আছে অসংখ্য আছে, ঠিক আছে? তাহলে ইত্যাদি করে দিই আমি, আপাতত সব দেখাবো ধাপে ধাপে। তাহলে ভেক্টর রাশি আমরা জেনে গেলাম যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ দুই থাকে। এবং কাকা, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ছাড়া ভেক্টর হওয়া সম্ভবই নয়। শুধুমাত্র অভিমুখ থাকলেই চলবে না, তাকে ভেক্টর বীজগণিতের ফর্মুলা মানতেই হবে। যদি অভিমুখ থাকা সত্ত্বেও ভেক্টর বীজগণিত না মানে তার যোগ বা বিয়োগ যদি ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে না হয়, তাহলে সেটা ভেক্টর রাশি হবে না। তার মানে হচ্ছে, ভেক্টর হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে রাশিটির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হতেই হবে। যদি ভেক্টর রাশি বা কোনো রাশির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে না হয়, তাহলে তার অভিমুখ থাকলেও সেটি ভেক্টর রাশি নয়। সেটা আমরা দেখাবো। কয়েকটা রাশি আছে এরকম যাদের অভিমুখ আছে কাকা, মান আছে, অভিমুখ আছে, তবুও সেটা ভেক্টর রাশি নয়। তার কারণ হচ্ছে ওই রাশিটি ভেক্টর বীজগণিতের নিয়মকে মেনে চলে না, বুড়ো আঙুল দেখায়, তাই ওটা ভেক্টর রাশি নয়। বোঝা গেল? তাহলে ভেক্টর হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ভেক্টর বীজগণিতের নিয়ম বা ভেক্টর বীজগণিতের সূত্র মানতেই হবে। হলো? তাহলে আমরা জানলাম কাকা যে স্কেলার কি, ভেক্টর কি, জেনে গেছি। তাহলে এবার বলো যে স্কেলার এবং ভেক্টরের পার্থক্য কি? চলো একটা করে দিই। স্কেলার ও ভেক্টরের পার্থক্য। স্কেলার
ও ভেক্টরের পার্থক্য। কি কি পার্থক্য আছে কাকা? তুমি তো স্কেলার রাশি কাকে বলে জেনে গেছো, ভেক্টর রাশি কাকে বলে সেটাও জেনে গেছো, তো পার্থক্য কেন বলতে পারবে না? পারবে। তাহলে দেখো স্কেলার, এদিকে লিখো স্কেলার, এইদিকে লিখো ভেক্টর। ভেক্টর 1 নম্বর দাও। স্কেলার রাশির কি হয় তাহলে? শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না। তাহলে শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না, অভিমুখ থাকে না। এর ক্ষেত্রে কি হয়? মান এবং অভিমুখ দুই থাকে, মান এবং অভিমুখ, অভিমুখ দুই থাকে। আচ্ছা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য পরিষ্কার। স্কেলার মানে শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না। আর ভেক্টর মানে কাকা মান থাকবে, অভিমুখ থাকবে, সাথে আর একটা শর্ত কিন্তু বাকি আছে 2 নম্বর। তাহলে স্কেলারের যোগ বা বিয়োগ, স্কেলারের যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের সূত্র অনুসারে হয়, সূত্র অনুসারে হয়। হলো, যেমন 2 + 3 সমান কত হয়? 5। তারপরে সে 7 - 3 সমান কত হয়? 4। এগুলো হচ্ছে সাধারণ বীজগণিতের সূত্র। তাই স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের সূত্র অনুসারে হয়। আর ভেক্টর রাশির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয়, একটা উদাহরণ দিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। দেখো, ধরো একটা বস্তু এ বিন্দু থেকে শুরু করে, একটা বস্তু কেমন, ভেক্টর বীজগণিতটা কি, তার চেহারাটা কি রকম একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধরো একটা বস্তু এ বিন্দু থেকে 4 মিটার কত 4 মিটার দিয়ে বি বিন্দুতে গেল, দিয়ে বস্তুটি কোনো অভিমুখ পরিবর্তন না করে, মানে যেদিকে যাচ্ছিল সেদিকেই আরো 3 মিটার গেল। কত? আরো 3 মিটার গিয়ে সি বিন্দুতে গেল। তাহলে বস্তুটির মোট কত সরণ হলো? সরণ মানে কি? প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন। তাহলে কত দেখতে পাচ্ছ? 7 মিটার। মোট সরণ কত হলো? 7 মিটার। তাহলে প্রথমে 4 মিটার গেল, অভিমুখ পরিবর্তন করলো না, সেই দিকেই গেল। সেকেন্ড কেস, তাহলে এটা হলো 1 নম্বর কেস গেল, এ কেস নম্বর এ। কেস বি, ধরো একটা বস্তু এ বিন্দু থেকে 4 মিটার গেল বি বিন্দুতে, দিয়ে বিপরীত দিকে 3 মিটার চলে আসলো। বিপরীত দিকে যদি 3 মিটার চলে আসে, এই বিপরীত দিকে যদি 3 মিটার চলে আসে, তাহলে এইদিকে আসলো, এইদিকে, এটা হচ্ছে 3 মিটার, এখানে আসলো। তাহলে এখন বস্তুটা সরণ কত হলো? 4 - 3 মানে 1 মিটার। তাহলে এইটা কত হয়েছিল? 4 - 3 সমান হচ্ছে 1 মিটার। 1 মিটার। তাহলে দেখো এখানেও 4 মিটার গেছিল, দিয়ে 3 মিটার গেছিল, এখানেও দেখো 4 মিটার গেছিল, দিয়ে 3 মিটার গেছিল। শুধুমাত্র পার্থক্যটা কি? অভিমুখের পার্থক্য। তো অভিমুখের উপর দেখো বস্তুটার সরণ কত হবে সেটা কিসের উপরে নির্ভর করছে? অভিমুখের উপর। আর একটা উদাহরণ দিই, সি। ধরো বস্তুটা এ বিন্দু থেকে 4 মিটার গেল বি বিন্দুতে, 4 মিটার দিয়ে লম্ব দিকে 3 মিটার গেল, লম্ব দিকে এইদিকে 3 মিটার গিয়ে সি বিন্দুতে গেল। তাহলে এখন বস্তুটার সরণ কত হলো? এ থেকে সি বিন্দুর দূরত্ব, সেটা কত? √4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার সমান 16 আর 9 25 মানে হচ্ছে 5 মিটার।
তার মানে হচ্ছে 5 মিটার। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, এই প্রথম কন্ডিশন থেকে লিখতে পারি ভেক্টর, মানে একটু পরে দেখবে যে ভেক্টরকে আমরা তীর চিহ্ন দ্বারা লিখবো। তো 4 মাথায় অ্যারো 3 সমান কত দেখতে পাচ্ছি আমরা, দেখো 7। একটা কেস হলো। 2 নম্বর কেস একই জিনিস, দেখো 4 ভেক্টর প্লাস 3 ভেক্টর সমান দেখো কত হলো, 1 হলো। আরেকটা দেখো এখানে কি দেখতে পাচ্ছি, 4 ভেক্টর প্লাস 3 ভেক্টর সমান কত হলো, 5 ভেক্টর হলো। তার মানে দুটো রাশি যোগ করে আমরা বিভিন্ন ধরনের মান পেতে পারি, এটাই হলো ভেক্টর। এই বিভিন্ন ধরনের যে মান পাচ্ছি সেটা কার উপরে নির্ভর করছে, দেখো অভিমুখের উপর। যখন অভিমুখ একই থাকলো তখন 7 পেলাম, যখন বিপরীত দিকে আসলো তখন 1 পেলাম, যখন লম্ব দিকে গেল তখন 5 পেলাম। কিন্তু দেখো ওই দুটোই তো ভেক্টর, 4 আর 3, 4 আর 3, 4 আর 3। তাহলে দেখো দুটো ভেক্টরকে আমরা যোগ করে বিভিন্ন মান পেতে পারি। এটা কার উপরে নির্ভর করছে, নির্ভর করছে ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম ভেক্টর রাশির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয়, এগুলোকে বলা হয় ভেক্টর বীজগণিতের সূত্র। এই নিয়ে মানে মাথা চাপ নেওয়ার দরকার নেই, খুব সহজ হয়ে যাবে। এটা আমি একটা উদাহরণ দিলাম সংখ্যা দিয়ে, ভেক্টর দিয়ে করবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ভেক্টর এবং স্কেলারের মধ্যে পার্থক্য কি জেনে গেলাম। এইখান থেকে একটা প্রশ্ন পড়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা, এর তো অভিমুখ আছে, মান আছে, তবু এটি ভেক্টর রাশি নয় কেন? চলো, কেন অভিমুখ থাকা সত্ত্বেও এটা ভেক্টর রাশি হবে না? বিচার হবে এখন। তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা, একটা কোশ্চেন বলতে পারো যে তড়িৎ প্রবাহ মাত্রা, একে আই দ্বারা লেখা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা এর মান ও অভিমুখ থাকা সত্ত্বেও এটি ভেক্টর নয় কেন? এটি ভেক্টর নয় কেন? দেখো আমরা তো একটু আগেই পড়েছিলাম যে কোনো ভৌত রাশির যদি মান এবং অভিমুখ থাকে তাহলে তাকে ভেক্টর রাশি বলবো না। কাকা আমি এমন বলিনি। আর একটা শর্ত ছিল ওখানে, যে যদি ভেক্টর রাশি হতে হয় তাহলে রাশিটির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হতে হবে। কিন্তু দেখো এইখানে কি ঘটনা ঘটছে, তড়িৎ প্রবাহ মাত্রা, ধরো এই দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, দিয়ে এই দিক দিয়ে গেল, তাহলে মোট কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? এখান দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আর একটা দেখো একই জিনিস, এই দিক দিয়ে ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই দিক দিয়ে ধরো 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, দিয়ে এই দিক দিয়ে তাহলে কত যাবে? এই দিক দিয়ে কত যাবে? যেটা ঢুকলো সেটাই বেরোবে, সেটা কত হবে? 5 অ্যাম্পিয়ার। দেখো একটা জিনিস খেয়াল করো যে এইটা এবং এইটা, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, যে কোণটা ছিল, তখন কত হলো? এদের যোগফল 5 অ্যাম্পিয়ার। দেখো এদের কোণ পরিবর্তন করে দিলাম, কোণটাকে পরিবর্তন করে দিয়েছি, দেখো এখন কোণটা আলাদা হয়ে গেছে। কোণ পরিবর্তন করা সত্ত্বেও যোগফলের মানের পরিবর্তন হলো না, অর্থাৎ এই রাশিটি, এই ভৌত রাশিটি ভেক্টর বীজগণিতের সূত্রকে মেনে চলছে না। তাই তড়িৎ প্রবাহ মাত্রা কোনো ভেক্টর রাশি নয়। কেন? বোঝা গেল যে তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটি ভেক্টর রাশি নয়। তার কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। বোঝা গেছে? তাহলে আমরা লিখি
যে তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটি ভেক্টর রাশি নয়। এটি ভেক্টর রাশি নয়। এটি ভেক্টর রাশি নয়, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয় না। বোঝা গেল? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়, মাথায় রেখে দাও। তড়িৎ প্রবাহ মাত্রা দেখো একটা নির্দিষ্ট দিকে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ আছে। অভিমুখ থাকা সত্ত্বেও এটি ভেক্টর নয়, কারণ একটাই। কি কারণ কাকা? হয়তো যে তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় না, সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। আর ভেক্টর হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে রাশিটির যোগ বা বিয়োগ অবশ্যই ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হবে। বোঝা গেল? একই কারণে চাপ বা প্রেসার, এই প্রেসারেরও একটা নির্দিষ্ট অভিমুখ আছে। যেমন ধরো একটা বস্তুর উপর আমি এইখানে বল প্রয়োগ করছি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট অভিমুখে চাপ প্রয়োগ করছি, তার মানে হচ্ছে চাপের নির্দিষ্ট অভিমুখ আছে। নির্দিষ্ট অভিমুখ থাকা সত্ত্বেও চাপ কিন্তু ভেক্টর রাশি নয়, তার কারণ হচ্ছে চাপের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। তাহলে চাপ এর অভিমুখ থাকা সত্ত্বেও চাপ ভেক্টর রাশি নয়। কারণটা কি? কারণ চাপের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, তাই চাপও হলো একটা ভেক্টর স্কেলার রাশি। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি জিনিস আলোচনা করব? যে একটা ভেক্টরকে আমরা জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করি, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় জ্যামিতিক ভাবে। তাহলে এবার হেডিং করব ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ মানে একটা ভেক্টর রাশিকে কিভাবে আমরা লিখবো, জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করব। তো দেখো ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে আমাদের কি কি লাগবে প্রথমে সেটা বলো। প্রথমে লাগবে যে রাশিটির মান লাগবে এবং রাশিটির অভিমুখ লাগবে কিনা বলো। ভেক্টরের সংজ্ঞায় কি বলা হচ্ছে? যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ দুই থাকে, মানে মান লাগবে, অভিমুখ থাকবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত আছে, সেটা হচ্ছে যে রাশিগুলির যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হবে, সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হবে না। তো ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, দুটো জিনিস হচ্ছে মান এবং অভিমুখ। তাহলে
ভেক্টর রাশিকে প্রকাশ করতে কটা জিনিস লাগে? দুটি জিনিস দরকার। কি? এক নম্বর হচ্ছে রাশিটির মান আর এবং কি রাশিটির অভিমুখ লাগবে, এই দুটো লাগবে, রাশিটির অভিমুখ। তার মানে হচ্ছে যে আমি বলছি যে 100 মিটার দূরে আছি এসো, তার মানে হচ্ছে মান বললাম যে 100 মিটার, আরেকটা কি বলতে হবে যে কোন দিকে, তাহলে কি লাগবে? রাশিটির মান লাগবে, আরেকটা কি লাগবে? রাশিটির অভিমুখ লাগবে। এই দুটো জিনিস লাগবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য। তাহলে ভেক্টর রাশি সমান আমরা কি লিখবো? রাশিটির মান গণিত অভিমুখ। তাহলে কোন ভেক্টর রাশি যে কোনো ভেক্টর রাশি সমান রাশিটির মান গণিত রাশিটির অভিমুখ। বোঝা গেল? তাহলে যে কোনো ভেক্টর রাশি সমান রাশিটির মান গণিত রাশিটির অভিমুখ। তাহলে ধরো আমি বললাম যে টিপু সুলতান মসজিদ থেকে পূর্ব দিকে 200 মিটার দূরে দাঁড়িয়ে আছি, তুমি টুক 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 করে চলে যাবে 200 মিটার পূর্ব দিকে। সুসম্পন্ন, মানে একেবারে কমপ্লিট ইনফরমেশন। ঠিক আছে, তাহলে মান বললাম কত? 200 মিটার, আর অভিমুখ কি বললাম? পূর্ব দিকে। ধরো আমি বললাম আরেকটা যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হবে, তাহলে আমাকে কি বলতে হবে? যে কতটা যেতে হবে আর কোন দিকে যেতে হবে। আমি বলতে পারি কি যে এ থেকে বি এর দিকে, অভিমুখ কোন দিকে? এ থেকে বি এর দিকে। বোঝা গেল? ধরো একটা উদাহরণ দিচ্ছি যে হাওড়া থেকে বর্ধমান এরকম একটা জায়গাতে তুমি কোনো হাওড়া থেকে বর্ধমানের মাঝখানে কোনো একটা জায়গায়, ধরো এইটা হচ্ছে হাওড়া আর এইটা হচ্ছে বর্ধমান, তুমি বললে যে হাওড়া থেকে আমি 100 কিলোমিটার দূরে আছি। কোন দিকে? হাওড়া থেকে 100 কিলোমিটার দূরে আছি। কোন দিকে? হাওড়া থেকে বর্ধমান যাওয়ার দিকে। বুঝতে পারলে? তাহলে দেখো মান বললাম কত দূরে আছি আমি, যে হাওড়া থেকে 100 কিলোমিটার দূরে, এবং বলে দিলাম কোন দিকে? যে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার দিকে। বোঝা গেল? তাহলে তার মানে হচ্ছে যে এইটা। তাহলে আমি কি বলতে পারি যে এই ধরনের আমি আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো যে 100 কিলোমিটার হাওড়া এবং হাওড়া টু বর্ধমান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 100 কিলোমিটার কোথা থেকে? হাওড়া থেকে, মানে এইচ থেকে বর্ধমান এর দিকে, বি এর দিকে, এইভাবে লিখতে পারি। তো এইভাবে আমরা না লিখে কি লিখবো? আমরা যে কোনো একটা ভেক্টর রাশিকে তীর চিহ্ন যুক্ত, আমি এখানে তাহলে কি বলে দিতে পারি? এইটাকে ধরো এই হাওড়া হচ্ছে এইচ নাম রাখলাম, এটা ধরো এ বিন্দু নাম দিলাম। তাহলে আমি যদি বলে দিই যে H2A এর মাথায় যদি আমি এরকম করে দিই এইচ থেকে এ, মাথায় একটা তীর চিহ্ন দিলাম, তার মানে কি বলছে? শুরু হচ্ছে এইচ থেকে, যাচ্ছে কোন দিকে? এর দিকে। তার মানে কোন একটা ভেক্টর রাশিকে আমরা তীর চিহ্ন যুক্ত রেখা অংশ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব? তীর চিহ্ন যুক্ত রেখা অংশ দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। মুছে দিলাম। দেখো স্টার দিয়ে লিখবো যে কোনো ভেক্টর রাশিকে একটি তীর চিহ্ন যুক্ত রেখাংশ দ্বারা
প্রকাশ করা হয়। কি বললাম? যে কোনো ভেক্টর রাশিকে একটি তীর চিহ্ন যুক্ত রেখাংশ, তীর চিহ্ন যুক্ত রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে যে এইটা ধরো এ বি হলো একটা ভেক্টর রাশি, তাহলে এর অভিমুখ কোন দিকে হতে পারে? এ থেকে বি হতে পারে। তখন আমরা কি করব? এরকম করব এ বি। এ বি মানে কি বোঝাচ্ছে? যে ভেক্টরটার অভিমুখ হলো এ থেকে বি এর দিকে। দেখো তীর চিহ্নটা কোন দিকে দিয়েছি? এ থেকে শুরু হয়েছে আর গিয়েছে কোন দিকে? বি এর দিকে। তার মানে এই ভেক্টরটার অভিমুখ হলো এ টু বি। একে এইভাবে লিখবো। তাহলে ভেক্টরটার মান কত? ভেক্টরটার মান হচ্ছে যে এ বি রেখাংশ, এ বি যে রেখাংশ তার যে দৈর্ঘ্য সেটা হলো ভেক্টরটার মান, আর এ থেকে বি এর দিকে হলো ভেক্টরটির অভিমুখ। তাহলে এইখানে এই ছবিটায় আঁকো এ বি ভেক্টর, এ বি ভেক্টর। তাহলে এই এ বিটাকে একটা ভেক্টর দ্বারা আমরা এভাবে লিখবো। তাহলে এ বি ভেক্টরের মান হলো এ বি রেখাংশটার দৈর্ঘ্যের সমান। মান হলো এ বি রেখাংশের সমান। হলো? বুঝতে পারলে? দেখো একটা পয়েন্ট আমি এখানে লিখলাম। কি লিখলাম? যে এ বি ভেক্টরটার, এই যে ভেক্টরটা লিখেছি, এই ভেক্টরটার মান হলো এ বি রেখাংশটার সমান। এই যে এ বি রেখাংশ দেখতে পাচ্ছ, ভেক্টরটার মান হলো এইটা। যদি এটা ধরো 10 মিটার হয়, তার মানে হচ্ছে ভেক্টরটার মান 10 মিটার। বা যদি বল ভেক্টর হয় তাহলে 10 নিউটন বা যা কিছু। আর একটা হচ্ছে স্টার দিয়ে ভেক্টরটির অভিমুখ কোন দিকে? এ থেকে বি এর দিকে। তাহলে ভেক্টরটির অভিমুখ হলো এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। হলো? যদি আমি এইরকম ধরো একটা ভেক্টর নিলাম, এইরকম একটা ভেক্টর, এর নাম দিলাম আমি এ, পরে এ প্রাইম বা সি নাম দিয়ে দাও। এ প্রাইম টানবো না। তাহলে এই ভেক্টরটা হলো সি, এই ভেক্টর হলো ডি। ঠিক আছে? তাহলে সি ডি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো? সি ডি ভেক্টর এইভাবে লিখবো। আর যদি ভেক্টরটার অভিমুখ ডি সি হতো, মানে ডি থেকে সি এর দিকে হতো, তাহলে ভেক্টরটা আমরা কিভাবে লিখতাম? সি ডি। অভিমুখ যদি এদিকে হতো তখন ভেক্টরটাকে আমরা লিখবো ডিসি। মানে যে বিন্দু থেকে শুরু হচ্ছে অ্যারোটা বা তীর চিহ্নটা, সেখান থেকে শুরু, যেখানে শেষ হচ্ছে অ্যারোটা সেখানে শেষ। দেখো অ্যারোটা কোথায় শুরু হলো? সি থেকে, শেষ হলো ডি তে। তার মানে বোঝাচ্ছে ভেক্টরটার অভিমুখ হলো সি থেকে ডি এর দিকে। এইখানে দেখো অ্যারোটা কোথায় শুরু হয়েছে? ডি বিন্দুতে, আর শেষ হয়েছে সি বিন্দুতে। তার মানে বোঝাচ্ছে ভেক্টরটার অভিমুখ হলো ডি থেকে সি এর দিকে। দেখো অ্যারোটা ওই জন্য এদিকে ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল? তাহলে যে কোনো ভেক্টরকে আমরা একটা তীর চিহ্ন যুক্ত রেখা অংশের দ্বারা প্রকাশ করতে পারবো। তীর চিহ্নটা ভেক্টরটার অভিমুখ নির্দেশ করবে, আর রেখাংশের দৈর্ঘ্যটা, মানে এই যে রেখাংশগুলো, এদের যে দৈর্ঘ্য সেটা ভেক্টরটির মানকে নির্দেশ করবে। বোঝা গেল? তাহলে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ভেক্টরকে আমরা তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা লিখে দেব। তীর চিহ্নটা অভিমুখ নির্দেশ করবে, আর রেখাংশের দৈর্ঘ্যটা ভেক্টরটার মান নির্দেশ করবে। তার কারণ ভেক্টরকে প্রকাশ করতে দুটো জিনিস লাগে, ভেক্টর রাশির মান লাগে, ভেক্টর রাশিটার অভিমুখ লাগে। দুটো জিনিস আমি লিখে দিয়েছি। বোঝা গেল? তাহলে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব। এরপরে আমরা যখন বিভিন্ন ধরনের ভেক্টর পড়বে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কয়েকটা বৈশিষ্ট্য, ভেক্টরের কয়েকটা বৈশিষ্ট্য পড়ব। তোমরা অলরেডি জেনে গেছো ভেক্টর কি, সেটা একটা ধারণা পেয়ে গেছো, তবু আমি ওটা লিখবো। তোমরা কিন্তু নোট করতে থাকবে। মাথায় রাখবে যে নিজের তৈরি করা নোট হচ্ছে সব থেকে ভালো নোট। তারপরেও যদি তোমরা অলসতা করো তাহলে আমাদের কিন্তু তোমরা নোট পেয়ে যাবে। সেই নোটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে।
অথবা আমাদের ফেসবুক গ্রুপটাকে যদি লাইক করে রাখো, সেখানেও কিন্তু তোমরা নোটগুলো পেয়ে যাবে। তবে একটা জিনিস আবার বলছি, নিজের তৈরি নোট সব থেকে ভালো নোট। অন্যের লেখা নোট ততটা উপকারে আসবে না যতটা নিজে লিখে লিখে নোট করবে। তুমি যদি এগুলোকে খাতা কলম নিয়ে নোট বানিয়ে নাও, সব থেকে ভালো নোট হবে। তাহলে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের কয়েকটি বৈশিষ্ট্য। ভেক্টরের কয়েকটি বৈশিষ্ট্য। দেখো আমরা সব জেনে গেছি, বেশি এখানে ওই জন্য সময় দেব না। ভেক্টরের মান অভিমুখ দুই থাকে। ভেক্টরের মান ও অভিমুখ দুই থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, যে ভেক্টরের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয়। ভেক্টরের যোগ বা বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়, বা ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয়। সূত্র দেখতে পাবে ভেক্টর বীজগণিতের সূত্র কি, ভেক্টর বীজগণিতের সূত্র অনুসারে হয়। 3 নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে একটা ভেক্টর, ধরো এইরকম একটা ভেক্টর আছে। এই ভেক্টরটা ধরো এ বি একটা ভেক্টর, এ বি হলো একটা ভেক্টর। এই ভেক্টরটার মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে, তার মানে কি, মান যা আছে এই রেখাংশটার দৈর্ঘ্য সেটা হচ্ছে মান, আর অভিমুখ কি এ থেকে বি। তার মানে হচ্ছে যে মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে একই সমতলে যদি ভেক্টরটাকে তুমি সরিয়ে নিয়ে যাও, তাহলেও কিন্তু ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। কি বললাম, যে কোনো ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে ভেক্টরটিকে যদি একই সমতলে সরানো হয়, তাহলে ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। ধরো এইরকম একটা ভেক্টর, এটা এই দিকটা ধরো ভেক্টরটার অভিমুখ বোঝাচ্ছে, বা এটা ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টরটার অভিমুখ ধরে নাও উত্তর দিকে, আমার এটা উত্তর দিক, ভেক্টরটার অভিমুখ ধরো উত্তর দিকে। এবার এর তুমি যদি এইরকম করে নিচের দিকে নামাও, তাহলে দেখো ভেক্টরটার অভিমুখ কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার কারণ এইটা যদি উত্তর দিক হয়, তাহলে এটাও কিন্তু উত্তর দিক, তাই না? এটা যদি উত্তর দিক হয়, তাহলে এটাও কিন্তু উত্তর দিক, তার কারণ ওর সমান্তরালে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, কোনো ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে ভেক্টরটিকে একই সমতলে, মানে বোর্ডের তল বরাবর যদি আমি সরিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। কোনো ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে যদি ভেক্টরটিকে একই সমতলে সরানো হয়, তাহলে ভেক্টরটির কোনো পরিবর্তন হয় না, মানে ভেক্টরটা অপরিবর্তিত থাকে। এখানে আমি যদি একটু দেখাই, যে ধরো ভেক্টরটা এইরকম ছিল, ভেক্টরটাকে টানতে টানতে আমি এইখানে নিয়ে চলে আসলাম। তার মানে হচ্ছে যে ভেক্টরটার অভিমুখ যা ছিল আমি তাই রাখলাম, ভেক্টরটার মান যা ছিল এ বি, এখানেও ছিল মান, এখানেও মান এ বি আছে, অভিমুখ এইদিকেও ছিল এ থেকে বি এর দিকে, এখানেও এ থেকে বি এর দিকে আছে। কি করেছি, একই সমতলে ভেক্টরটাকে আমি সরিয়ে নিয়ে গেছি, তাহলে ভেক্টরটার কোনো পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার কারণ পরবর্তী লেকচারগুলোতে যখন ভেক্টরের লব্ধি বার করব, ভেক্টরের বিয়োগের লব্ধি বার করব, তখন কিন্তু এই টেকনিকটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই মাথায় রেখে দাও যে কোনো ভেক্টরের যদি মান পরিবর্তন না হয়, অভিমুখ পরিবর্তন না হয়,
তাহলে ভেক্টরটা সবসময় অপরিবর্তিত থাকবে। তাহলে তুমি এখান থেকে ওখানে নিয়ে যাও বা যেখানে খুশি নিয়ে যাও, দুটো শর্ত হচ্ছে মান পরিবর্তন করা যাবে না, অভিমুখ পরিবর্তন করা যাবে না। যদি মান অপরিবর্তিত থাকে, অভিমুখ অপরিবর্তিত থাকে, তাহলে ভেক্টরটাও অপরিবর্তিত আছে। ঠিক আছে, তাহলে এইটা গেল 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোন ভেক্টরের মান অপরিবর্তিত রেখে, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর এ থেকে বি, এ বি হলো একটা ভেক্টর। ভেক্টরটির মান অপরিবর্তিত রেখে যদি ভেক্টরটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তার মানে হচ্ছে ধরো এইখানে ছিল, 360 ডিগ্রি ঘোরালে কি হবে, ভেক্টরটা এইভাবে ঘুরতে 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 আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে, তাই আসবে না? তার মানে ভেক্টরটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি কোনো ভেক্টরের মান অপরিবর্তিত রেখে যদি ভেক্টরটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু ভেক্টরটির কোনো পরিবর্তন হয় না। তাহলে কোনো ভেক্টরের মান অপরিবর্তিত রেখে যদি ভেক্টরটিকে 360 ডিগ্রি ঘোরানো হয়, 360 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে ভেক্টরটি অপরিবর্তিত থাকে, ভেক্টরটি অপরিবর্তিত থাকে। বোঝা গেল? তাহলে কোন ভেক্টরটির মানটাকে আমি পাল্টালাম না, শুধুমাত্র ঘুরিয়ে দিলাম। কতটা ঘোরালাম কাকা? 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি ঘোরানো হয় তাহলে ভেক্টরটা অপরিবর্তিত থাকবে। আর যদি তুমি ধরো এইটুকু ঘুরিয়ে ছেড়ে দিলে, তাহলে কি হলো, এখন ভেক্টরটার অভিমুখ এই দিকে ছিল, তুমি এই দিকে ঘুরিয়ে ছেড়ে দিলে, তার মানে ভেক্টরটার অভিমুখ অন্যরকম হয়ে গেল, তার মানে ভেক্টরটা পরিবর্তন হয়ে গেল। তাহলে শর্ত কি, কোন ভেক্টরের মান অপরিবর্তিত রেখে যদি একেবারে 360 ডিগ্রি ঘোরানো হয়, এক পাক ঘোরানো হয়, তাহলে আগের অবস্থাতেই চলে আসবে। এই অবস্থাতে ভেক্টরটা অপরিবর্তিত থাকবে কাকা। তাহলে এই গেল আমাদের ভেক্টরের সমস্ত বৈশিষ্ট্য। এরপরে কি করব, বিভিন্ন ধরনের ভেক্টর, কত ধরনের ভেক্টর হতে পারে, যেমন হচ্ছে ধরো সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, সমবিন্দু ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর, সমস্ত ভেক্টর সম্বন্ধে আলোচনা করব। দেখো আমরা এবার যে জিনিসটা দেখব যে ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর, তার মধ্যে 1 নম্বর আমি নাম দিচ্ছি, 1 নম্বর নাম দিচ্ছি, সেটা হচ্ছে সমান ভেক্টর। কাকে বলবো? সমান ভেক্টর, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি জিনিসটা দেখো, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কি কাকা? দেখো নামটা খেয়াল করো, সমান ভেক্টর। সমান ভেক্টর মানে হচ্ছে যে দুটি সমজাতীয় ভেক্টরের যদি মান এবং অভিমুখ একই হয়, তাহলে ভেক্টর দুটিকে বলা হবে সমান ভেক্টর। যেমন ধরো এইটা হচ্ছে এ বি হলো একটা ভেক্টর এ বি, এবং আরেকটা ভেক্টর হলো সিডি, সিডি হলো আরেকটা ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো যদি এবি ভেক্টরের অভিমুখ এবং সিডি ভেক্টরের অভিমুখ একই হয়। আরেকটা হচ্ছে যদি এবি ভেক্টরের মান এবং সিডি ভেক্টরের মান একই হয়। তাহলে সমান ভেক্টর কাকে বলে? যে দুটি সমজাতীয়। তাহলে দুটি সমজাতীয়, সমজাতীয় মানে কি, যে তুমি বল ভেক্টরের সাথে বেগ ভেক্টর কে তুলনা করতে পারবে না। যদি এটা বল ভেক্টর হয় তাহলে এটাও বল ভেক্টর, এটা যদি বেগ ভেক্টর হয় তাহলে এটাও বেগ ভেক্টর, এটা যদি সরণ ভেক্টর হয় তাহলে এটাও সরণ ভেক্টর। মানে দুটো ভেক্টরকেই সমজাতীয় ভেক্টর হতে হবে। তাহলে দুটি সমজাতীয় ভেক্টরের মান ও অভিমুখ একই হলে ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলা হয়। সমান ভেক্টর বলা হয়।
বোঝা গেল? তাহলে দেখো শর্ত কি, যে দুটি সমজাতীয়। তাহলে শর্ত আমরা কি বলতে পারি, শর্ত দুটো ভেক্টর সমান হওয়া বা দুটো ভেক্টরকে সমান ভেক্টর বলার শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে যে ভেক্টর দুটি সমজাতীয়, ভেক্টর দুটি সমজাতীয়, সমজাতীয়। দুই নম্বর শর্ত কি, ভেক্টর দুটির মান, ভেক্টর দুটির মান সমান হলো। তিন নম্বর শর্তটা কি, ভেক্টর দুটির অভিমুখ, ভেক্টর দুটির অভিমুখ একই। যদি এই তিনটে শর্ত সিদ্ধ হয় তাহলে ভেক্টর দুটোকে আমরা কি বলতে পারবো, সমান ভেক্টর বলতে পারবো। বুঝা গেল? তাহলে ভেক্টর দুটির মান সমান, তার মানে এখানে আমরা কি বলতে পারবো, যে এ বি ভেক্টরের মান। দেখো আমরা এই যে মডিউলাস চিহ্ন, এইটা কি বোঝায়, এ বি মানে হচ্ছে ভেক্টরটাকে বোঝায়, এ বি মানে ভেক্টরটাকে বোঝায়। আর এ বি ভেক্টর দিয়ে একটা যদি আমি এটাকে মডিউলাস চিহ্ন বলা হয়, দুটো বার, এটাকে বলা হয় মডিউলাস চিহ্ন। এটা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে কাকা এটা এবি ভেক্টরের মান, কি এবি ভেক্টরের মান। তোমরা বড় হয়েছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এবি ভেক্টরের মান কে বোঝাচ্ছে, ভেক্টরের মান। আবার যদি শুধুমাত্র আমরা এবি লিখি, শুধুমাত্র যদি এবি লিখি, মানে তীর চিহ্নটা যদি না দিই, তাহলে কি বোঝায়, এবি ভেক্টরের মানটাকে বোঝায়, এবি ভেক্টরের মান বোঝায় কাকা। বোঝা গেল? তাহলে দেখো মাথায় তীর চিহ্ন দিয়েছি মানে এবি ভেক্টরকে বোঝাচ্ছে, মাথায় তীর চিহ্ন দিয়ে যদি আমরা মডিউলাস চিহ্ন দিই মানে ভেক্টরটির পরম মানকে বোঝায়। আর যদি তীর চিহ্ন না দিই, শুধু এবি লিখি, তাহলেও কিন্তু ভেক্টরটির মানকে নির্দেশ করছে। আচ্ছা, তাহলে দেখো দুটো ভেক্টর সমান হওয়ার শর্ত হলো এই। তাহলে আমরা বলতে পারি এবি এবং সিডি ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলা হবে। কখন বলা হবে, যদি এবি ভেক্টরের মান সমান সিডি ভেক্টরের মান হয়, এবি ভেক্টরের মান সমান সিডি ভেক্টরের মান, এবং কাকা কি এবি ভেক্টর ও সিডি ভেক্টর এর অভিমুখ একই, অভিমুখ একই হয়। তাহলে এই যে দুটো ভেক্টর আমরা লিখেছি, এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো যদি এই এবি ভেক্টরের মান এবং সিডি ভেক্টরের মান সমান হয়। আরেকটা শর্ত হচ্ছে যদি এবি এর অভিমুখ যেদিকে, সিডি এর অভিমুখও যদি সেই দিকেই হয়, তাহলে এই ভেক্টর দুটোকে সমান ভেক্টর বলা হবে। তোমরা বুঝে গেছো, অনেক বলা হয়ে গেছে, আর বলবো না। এবার আমরা দেখব বিপরীত ভেক্টর। ঠিক আছে, দেখো বিপরীত ভেক্টর কাকা, বিপরীত ভেক্টর 2 নম্বর। তাহলে সমান ভেক্টর গেল, 2 নম্বর হচ্ছে কাকা বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। খুব ইম্পর্টেন্ট, ভেক্টর বিয়োগ যখন আমরা করব তখন এই বিপরীত ভেক্টরের কনসেপ্টটা কাজে লাগবে। তাই এটাকে আমি একটা স্টার দিচ্ছি। কেন স্টার দিচ্ছি, যে এই বিপরীত ভেক্টরের ধারণাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। যখন দুটো ভেক্টরের বিয়োগ পড়ব তখন এই ধারণাটা কিন্তু পুরোপুরি কাজে লাগাতে হবে। তো দেখো বিপরীত ভেক্টর, কাকা এখানেও তুমি নামটার মধ্যেই খেয়াল করো, বিপরীত ভেক্টর মানে দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখটা যদি বিপরীত হয়, মানে কাকা যাচ্ছে পশ্চিমে আর আরেকজন যদি যাচ্ছে পূর্ব দিকে, তাহলে ভেক্টর দুটোকে বলা হবে বিপরীত ভেক্টর। মানে একটার অভিমুখ যেদিকে, অন্যটার অভিমুখ ঠিক বিপরীত দিকে, কিন্তু দুজনের মান সমান। তাহলে আমরা কি বলতে পারি, যে দুটি
দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীত হলে ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলা হয়। দেখো কি বলেছি, দেখো যে দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীত। অভিমুখটা হচ্ছে পরস্পরের বিপরীত, মানে এই দিকে যাচ্ছে এবি ভেক্টর, এইদিকে গেল সিডি হচ্ছে আরেকটা ভেক্টর, কিন্তু এবি ভেক্টরের অভিমুখ যেদিকে, সিডি ভেক্টরের অভিমুখ তার বিপরীত দিকে। তাহলে দেখতে পাচ্ছ যে এবি এর অভিমুখ এই দিকে, সিডি এর অভিমুখ এই দিকে, তার মানে এবি ভেক্টর এবং সিডি ভেক্টর হলো পরস্পর বিপরীত ভেক্টর, মান সমান অভিমুখ বিপরীত। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে মান সমান, ভেক্টর দুটির মান সমান। অত ডিটেইলসে লিখতে পারবো না, শুধুমাত্র কি লিখলাম? মান সমান। 2 নম্বর শর্তটা কি হচ্ছে? অভিমুখ বিপরীত। ঠিক আছে, অভিমুখ হলো বিপরীত। এই দুটি হচ্ছে বিপরীত ভেক্টরের শর্ত। তাহলে বিপরীত ভেক্টর মানে কি? যে দুটি ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ কি? পরস্পর বিপরীত, একজন এইদিকে একজন ওইদিকে, তাহলে ভেক্টর দুটিকে বলা হয় বিপরীত ভেক্টর। ওকে, দেখো এইখানে আমরা যদি বলি যে, তাহলে আমরা কি বলতে পারবো? এ বি ও সিডি, দেখো সিডি ভেক্টর বা ডিসি ভেক্টর, অ্যাকচুয়ালি ডিসি ভেক্টর আমাদেরকে লিখতে হবে, এটাকে সিডি তো নয়, ডিসি ভেক্টর, বা নামটাকে আমি চেঞ্জ করে দিই, এটাকে আমি বলি ডি, এটা হচ্ছে সি। তাহলে এবি ও সিডি ভেক্টর দুটি হলো, এবি ও সিডি ভেক্টর দুটি হলো কি হলো? বিপরীত ভেক্টর। কারণ কি? এবি ভেক্টরের মান সমান হচ্ছে সিডি ভেক্টরের মান, ঠিক আছে, এবং কি? এবং এবি ও সিডি ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত। বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবি এবং সিডি বিপরীত ভেক্টর হবে যদি তাদের মান সমান হয়, অভিমুখ বিপরীত হয়। ঠিক আছে, এইখানে একটা স্টার দাও। এই স্টারটা দিয়ে যে কনসেপ্টটা আমরা দেব সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টরের বিয়োগ পড়ার সময় খুব কাজে লাগবে। ধরো এবি ভেক্টর, এটাকে কি বলা হয়? প্রাথমিক বিন্দু। যে কোনো ভেক্টর যে বিন্দু থেকে শুরু হয় সেটাকে বলা হয় প্রাথমিক বিন্দু, আর এইটাকে কি বলা হয়? অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। দেখো এ এবং বি। এখন দেখো এবি ভেক্টর এবং বি ভেক্টর এর বিপরীত ভেক্টর কি হবে বলতো? বি এ ভেক্টর হবে। তার কারণ এবি ভেক্টরের মান যত, বি এ ভেক্টরের মান সেটাই, কিন্তু এবি ভেক্টর মানে এ থেকে বি এর দিকে বোঝাচ্ছে, আর বি এ ভেক্টর মানে বি থেকে এ বিন্দুর দিকে বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে এবি এবং বি এ ভেক্টর, এবি ভেক্টর এবং বি এ ভেক্টর হলো পরস্পরের বিপরীত ভেক্টর। ঠিক আছে, এবি ভেক্টর এবং বি। দেখো এবি দুজনেরই তো মান সমান, এবি বাহুর দৈর্ঘ্যের সমান,
কিন্তু এ বি মানে বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে, আর বি এ মানে বোঝাচ্ছে বি থেকে এ বিন্দুর দিকে। এবার একটা জিনিস এখানে আমরা ডবল স্টার দেব, ডবল স্টার, যে এ বি ভেক্টর, এ বি ভেক্টর, এ বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি দেখো, খেয়াল করো, আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে এ থেকে বি বিন্দুর দিকে গেল, প্লাস প্লাস মানে কি প্লাস বি এ ভেক্টর, বি এ ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর সমান কি হবে বলো তো, দেখো খেয়াল করো, এখানে একটা বস্তু ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, সেটা হচ্ছে এ বি ভেক্টর, দিয়ে বস্তুটা বি বিন্দু থেকে এ বিন্দুতে আবার চলে আসলো, তাহলে বস্তুটার মোট সরণ কত হলো দেখো, শূন্য হলো, যে বিন্দু থেকে গেছিল আবার সেই বিন্দুতে চলে এসেছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারবো, শূন্য লিখতে পারবো, পারবো না, শূন্য লিখতে পারবো। তাহলে এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি এ ভেক্টর, এ বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি এ ভেক্টর। খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ভেক্টর বিয়োগের জন্য এই ধারণাটা অপরিহার্য ধারণা, একটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় থাকবে। তাহলে এ বি ভেক্টর সমান, তার মানে হচ্ছে এ বি ভেক্টরে, এ বি ভেক্টরটাকে আমরা কি করতে পারবো, যদি অভিমুখ পাল্টে দিই তাহলে কি হবে, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, মাইনাস চিহ্ন চলে আসবে, মানে বোঝাচ্ছে বিপরীত অভিমুখ, বিপরীত অভিমুখ, ঠিক আছে। তাহলে এ বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি এ ভেক্টর। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা সমান ভেক্টর শিখলাম, বিপরীত ভেক্টর শিখলাম, এরপরে আমরা এক রেখীয় ভেক্টর কাকে বলি, এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর কি সেটা জানো, এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। 3 নম্বর এটা এক রেখীয় ভেক্টর, এটাকে বলা হয় কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর। দেখো নামটার মধ্যে খেয়াল করো কি লেখা আছে, এক রেখীয়, মানে একই রেখার উপর অবস্থিত ভেক্টর গুলোকে বলা হয় এক রেখীয় ভেক্টর। যেমন এটা ধরো একটা ভেক্টর, যদি এর সঙ্গে সমান্তরাল ভাবে একাধিক ভেক্টর থাকে, সমান্তরাল মানে কি, ধরো এটা হচ্ছে এবি ভেক্টর, এবি ভেক্টর, এটা হচ্ছে ধরো সিডি ভেক্টর, সিডি ভেক্টর, এটা ধরো ই এফ ভেক্টর, এইদিকে আমি অ্যারো দিলাম, কি বোঝাচ্ছে বলতো, ভেক্টর গুলো হয় একই মুখে অথবা বিপরীত অভিমুখে, অর্থাৎ সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। তাহলে এই ধরনের ভেক্টর, আমরা ভেক্টরে একটা বৈশিষ্ট্য শিখেছিলাম যে কোন ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে একই সমতলে যে কোনো বিন্দুতে সরানো যেতে পারে। তার মানে এই ভেক্টরটাকে সরিয়ে আমরা এই রেখাতে নিয়ে আসতে পারি, এই ভেক্টরটাকে সরিয়ে এই রেখাতে আনতে পারি। তার মানে হচ্ছে যে একাধিক সমান্তরাল ভেক্টরকে আমরা একই রেখার উপর অবস্থান করাতে পারি, অর্থাৎ একাধিক সমান্তরাল ভেক্টরকে বলা হয় এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। একই লাইনের উপর অবস্থিত ভেক্টর গুলোকে বলা হয় এক রেখীয় ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি, যে একই রেখার উপর, একই রেখার উপর অবস্থিত ভেক্টর গুলিকে এক রেখীয় ভেক্টর বলা হয়। অর্থাৎ একাধিক সমান্তরাল ভেক্টরকে এক রেখীয় ভেক্টর বলে, একাধিক সমান্তরাল ভেক্টরকে এক রেখীয় ভেক্টর বলে। বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি এক তলীয় ভেক্টর বা এক তলীয় ভেক্টর, এক
তলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। তার মানে কি? কোপ্লেনার এক তলীয়, মানে একই তলের উপর অবস্থিত ভেক্টর গুলোকে বলা হয় একতলীয় ভেক্টর। ধরো এটা হচ্ছে একটা বোর্ডটা হচ্ছে একটা তল, এই তলের উপর যদি একাধিক ভেক্টর এইভাবে থাকে, যা খুশি থাকুক না কেন, যদি একই তলের উপরে অবস্থান করে এরা, তাহলে এই ভেক্টর গুলোকে বলা হয় একতলীয় ভেক্টর। মানে শর্তটা কি? যে একই তলে যদি অবস্থান করে ভেক্টর গুলোকে। ধরো ঘরের মেঝেতে অনেকগুলো লাঠি মেঝেতে পড়ে আছে, তাহলে ওই লাঠিগুলোকে যদি আমরা এক একটা ভেক্টর হিসাবে ধরি, তাহলে ওই সমস্ত ভেক্টর গুলোকে বলা হয় একতলীয় ভেক্টর। এটা ঘরের মেঝেতে ধরো বেশ কয়েকটি লাঠিকে তুমি ফেলে দিলে, মানে কেউ মাথা উঁচু করে নেই, সবাই একই মেঝের উপরে পড়ে আছে, তাহলে ওই ভেক্টর গুলো হবে একতলীয় ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি? যে একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত ভেক্টর গুলোকে একতলীয় ভেক্টর বলা হয়, একতলীয় ভেক্টর বলে। একতলীয় ভেক্টর যেমন আমি এখানে যদি উদাহরণ দিই, এটা হচ্ছে ধরো এবি ভেক্টর, এটা ধরো সিডি ভেক্টর, এটা ধরো ইএফ ভেক্টর। মানে যার অভিমুখ যা কিছু হোক, কিন্তু একই সমতলে থাকতে হবে। অভিমুখ যার যা ইচ্ছে হোক, অভিমুখ যার যা ইচ্ছে হোক, কিন্তু একই সমতলে থাকতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? যে এখানে বলতে পারবো এবি সিডি ও ইএফ ভেক্টরগুলি হলো একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। বোঝা গেল? তাহলে একতলীয় ভেক্টর জিনিসটা কি? যে একই সমতলের উপর যদি ভেক্টর গুলো থাকে, একই সমতলে যদি থাকে, তাহলে তাদের একতলীয় ভেক্টর বলা হয়। এরপরে আমরা আরেকটা ধরনের ভেক্টর পড়ব, সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর কাকে বলে? দেখো এখানে আগে ছবিটা খেয়াল করো। ধরো এবি, এইটা ধরো আরেকটা ভেক্টর, ধরো এসি, ধরো আরেকটা ভেক্টর এডি। তাহলে এটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে এসি ভেক্টর, এটা হচ্ছে এডি ভেক্টর। কি বৈশিষ্ট্য খেয়াল করো? যে প্রত্যেকটা ভেক্টরের প্রাথমিক বিন্দুটা একই, মানে ভেক্টর গুলো, প্রত্যেকটি ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তাই এই ভেক্টর গুলোকে বলা হয় সমবিন্দু ভেক্টর বা কো-ইনিশিয়াল ভেক্টর, কো-ইনিশিয়াল ভেক্টর। এটাকে বলা হয় কনকারেন্ট ভেক্টর, কনকারেন্ট ভেক্টর, কনকারেন্ট ভেক্টর। তাহলে সমবিন্দু ভেক্টর যদি একাধিক ভেক্টরের প্রাথমিক বিন্দুটা একই হয়, তাহলে ভেক্টর গুলোকে বলা হয় সমবিন্দু ভেক্টর। একাধিক ভেক্টরের প্রাথমিক বিন্দু একই হলে ভেক্টরগুলিকে সমবিন্দু ভেক্টর বলা হয়, সমবিন্দু ভেক্টর বলা হয়। এবি, এসি ও এডি ভেক্টরগুলির প্রত্যেকের প্রাথমিক বিন্দু হলো এ। তাই এ বি, এসি
ও এডি হলো এবিএসি ও এডি হলো সমবিন্দু ভেক্টর। বোঝা গেল? তাহলে সমবিন্দু ভেক্টর। এরপরে আমাদের আর দুই ধরনের ভেক্টর বাকি আছে এবং সেই দুটো ভেক্টর এই লেকচারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে একক ভেক্টর। একক, আমি মুছে দিচ্ছি পুরোটাকে। একক ভেক্টর কাকে বলে? কি একক ভেক্টরটা কি? একক ভেক্টর দেখো ক নম্বর? এটা 5 নম্বর মনে হয়। একক ভেক্টর খুব গুরুত্বপূর্ণ। একক ভেক্টর বা এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। কি একক ভেক্টর? একক ভেক্টর কি? নামটা খেয়াল করো আগে। একক, ইউনিট। একক মানে কোন নির্দিষ্ট দিকে যদি কোন ভেক্টরের মানটা 1 হয়, 1, তাহলে ওই ভেক্টরটাকে বলা হয় একক ভেক্টর। দেখো নামের মধ্যেই আছে, কোন নির্দিষ্ট দিকে যদি কোন ভেক্টরের মান কত হবে? 1। যদি কোন ভেক্টরের মান 1 হয় তাহলে ওই ভেক্টরটাকে বলা হয় একক ভেক্টর। কোন নির্দিষ্ট দিকে, কোন নির্দিষ্ট দিকে যদি কোন ভেক্টরের পরম মান আন্ডারলাইন করো, পরম মান 1 হয়, পরম মান 1 হয়, তাহলে ভেক্টরটিকে একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। খেয়াল করো কি বলেছে? কোন নির্দিষ্ট দিকে যদি কোন ভেক্টরের পরম মান 1 হয় তাহলে ভেক্টরটিকে একক ভেক্টর বলা হয়। এইখানে একক ভেক্টর, তাহলে দেখো যদি এরকম একটা ভেক্টর হয়, এরকম ধরো একটা ভেক্টরটা এবি ভেক্টর, এই ভেক্টরটার মান যদি 1 হয়, মানে এবি ভেক্টরের মডিউলাস দিলাম, মানে কি বোঝাচ্ছে? ভেক্টরটার মানকে বোঝাচ্ছে। এইটা সমান যদি 1 হয়, যদি হয়, তাহলে এবি ভেক্টর হলো একটি একক ভেক্টর। তাহলে শর্ত কি দেখো? ভেক্টরটির মান 1 হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে একক ভেক্টরকে n ক্যাপ, এটাকে বলা হয়, যে মাথায় কি লিখলাম দেখো, এরকম লিখলাম, এটাকে বলা হয় ক্যাপ। n এর মাথায় ক্যাপ, টুপি, n এর মাথায় টুপি, n ক্যাপ। একক ভেক্টরকে n ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, n ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? একক ভেক্টরকে আমরা কি করব? n ক্যাপ দ্বারা প্রকাশ করব। সব সময় একক ভেক্টর মানে কি করব? n ক্যাপ লিখব। আচ্ছা, তারপরে দেখো একটা স্টার দিয়ে লিখতে পারি আমরা। শর্ত কি? যে একক ভেক্টরের মান কত হবে? 1। একক ভেক্টরের মান সমান 1, একেবারে 1, একক। আচ্ছা দেখো গাণিতিক রূপ, তাহলে আমরা যে কোনো ভেক্টরকে ধরো এখানে আরেকটা জিনিস আমাদের লেখা হয়, একক ভেক্টরকে যে কোনো দিকে, একক ভেক্টরকে n ক্যাপ দ্বারা আমরা প্রকাশ করি।
যদি x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা i ক্যাপ দ্বারা লিখি, কি i ক্যাপ, তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ স্মল i ক্যাপ দ্বারা y অক্ষ বরাবর যদি হয়, y অক্ষ বরাবর হলে j ক্যাপ দ্বারা এবং z অক্ষ বরাবর হলে k ক্যাপ দ্বারা লেখা হয়। ঠিক আছে, এই যে লাইনটা লিখলাম তার কি বোঝাচ্ছে দেখো, এখানে খেয়াল করো, এইটা হচ্ছে x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ, আর এইটা ধরো z অক্ষ, তাহলে x y z। x অক্ষ বরাবর মানে একক ভেক্টর যার মান হচ্ছে 1 আর অভিমুখ তো আছে, বলছে যে একক ভেক্টরটার অভিমুখ যদি x অক্ষ বরাবর হয়, x অক্ষ বরাবর যদি হয় তাহলে সেটাকে আমরা কি দ্বারা লিখবো, i ক্যাপ দ্বারা। তাহলে এই দিক বরাবর হলে i ক্যাপ, y অক্ষ বরাবর যদি হয় একক ভেক্টরটার অভিমুখ যদি y অক্ষ বরাবর হয় তাহলে সেটাকে লিখবো আমরা j ক্যাপ দ্বারা, এবং z অক্ষ বরাবর যদি হয় একক ভেক্টরটার অভিমুখ যদি z অক্ষ বরাবর হয় তাহলে সেটাকে আমরা লিখবো কি দিয়ে, k ক্যাপ দিয়ে। এইটাই আমি এখানে লিখেছি। আর যে কোনো অভিমুখে যদি একক ভেক্টর হয়, যে কোনো অভিমুখে ধরো, যে কোনো অভিমুখে একক ভেক্টর যে কোনো দিকে, এই দিকে ধরো, তখন এটাকে আমরা কি দিয়ে লিখবো, n ক্যাপ দ্বারা, এটাকে n ক্যাপ দ্বারা লিখবো। বোঝা গেল? তাহলে x অক্ষ বরাবর হলে i ক্যাপ দ্বারা, y অক্ষ বরাবর হলে j ক্যাপ দ্বারা, z অক্ষ বরাবর হলে k ক্যাপ দ্বারা একক ভেক্টরকে লেখা হয়। আর যে কোনো দিকে মানে x অক্ষ, y অক্ষ বা z অক্ষ নয়, কোন যে কোনো দিকে যদি হয় তাহলে তখন তাকে n ক্যাপ দ্বারা লেখা হয়। ক্লিয়ার হলো? তাহলে এই গেল আমাদের একক ভেক্টর। একক ভেক্টর কে কিভাবে লেখা হয় গাণিতিক ভাবে, একক ভেক্টর n ক্যাপ সমান হয়, একটু ভালো করে লিখি, ধরো স্টার দাও এখানে, মনে করি ab ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো n ক্যাপ। দেখো এরকম ধরো, ভাবো যে এইরকম হচ্ছে একটা ab ভেক্টর, ab হচ্ছে ভেক্টর, এটা কিন্তু একক ভেক্টর নয়, যে কোনো একটা ভেক্টর, ab টা হলো যে কোনো একটা ভেক্টর। ওকে, এখন এই ভেক্টরটার অভিমুখে একটা একক ভেক্টর হলো n ক্যাপ, তাহলে n ক্যাপ সমান কি লিখতে পারবো, n ক্যাপ সমান হয় ab ভেক্টর ডিভাইডেড বাই ab ভেক্টরের মান, ab ভেক্টর ডিভাইডেড বাই ab ভেক্টরের মান। এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন VIP, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ab ভেক্টর সমান কি লিখতে পারি, দেখো ab ভেক্টরের মান গণিত অভিমুখ। আমরা প্রথমেই পড়েছি যে ভেক্টরকে লিখতে গেলে কি লাগে, ভেক্টরের মান লাগে, ভেক্টরের অভিমুখ লাগে। তাহলে n ক্যাপটা হলো ভেক্টরটার অভিমুখ এবং যার মান হলো 1, আরেকটা কি, এটা হচ্ছে ab ভেক্টরটার মান। তো এই হলো ভেক্টরটা, ঠিক আছে, এই হলো ভেক্টরটা। তো এইখান থেকে আমি এইখানে যেতে পারি, এইখান থেকে এখানে যেতে পারি। তাহলে এই গেল আমাদের একক ভেক্টর মানে ভেক্টরটার মান হচ্ছে 1। আচ্ছা, এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ ভেক্টর আছে, সেটাকে বলা হয় শূন্য ভেক্টর। কি শূন্য ভেক্টর কি, দেখো শূন্য ভেক্টর 6 নম্বর, শূন্য ভেক্টর
এটাকে বলা হয় অকার্যকর ভেক্টর। অকার্যকর ভেক্টর বা এটাকে বলা হয় ইংরেজিতে কি বলা হয়, নাল ভেক্টর বা কি বলা হয়, জিরো ভেক্টর এরকম নাম বলা হয়। দেখো শূন্য ভেক্টর, শূন্য, অকার্যকর, যার কোনো কাজ নেই। তার মানে হচ্ছে যে যদি কোনো ভেক্টরের, দেখো নাম কি আছে, শূন্য ভেক্টর এবং শূন্য, তার মানেটা হচ্ছে যদি কোনো ভেক্টরের পরম মান শূন্য হয়। দেখো একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে যে একটা বস্তু এ বিন্দু, প্রাথমিক বিন্দু, ভেক্টরে এটাকে বলা হয় কি, প্রাথমিক বিন্দু। তোমরা অবশ্যই নোট করবে প্রাথমিক বিন্দু। এটাকে কি বলা হয়, বি বিন্দু। এটাকে বলা হয় অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট, অন্তিম বিন্দু। ঠিক আছে, তাহলে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু। একটা বস্তু ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, দিয়ে বি বিন্দুতে গেল, দিয়ে আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে চলে আসলো। তাহলে বলো তো বস্তুটার সরণ কত হলো, শূন্য হলো। বস্তুটার সরণ হলো শূন্য, কিন্তু সরণ তো একটা ভেক্টর রাশি, তাই এটাকে বলা হয় শূন্য ভেক্টর। এবং এই শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই মানে হচ্ছে ভেক্টরটির মান শূন্য এবং এর কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। তাহলে কি বলবো, দেখো আমরা জানি যদি কোনো ভেক্টরের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয়ে যায়, একই, যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু আলাদা হয় তাহলে ভেক্টরটার মান থাকবে। আর যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয়ে যায়, মানে একটার উপরে আরেকটা বসে যায়, তাহলে মান কত হবে, মান শূন্য হবে। তাহলে এই ধরনের ভেক্টর গুলোকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে কি বলবো, যদি কোনো ভেক্টরের, যে ভেক্টরের মান শূন্য, তাদের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। যে ভেক্টরের মান শূন্য, তাদের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। এই ধরনের ভেক্টরগুলিকে বলা হয়, এই ধরনের ভেক্টরগুলিকে বলা হয় শূন্য ভেক্টর। এই ধরনের ভেক্টরগুলিকে কি বলা হয়, শূন্য ভেক্টর। তাহলে শর্ত কি, বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য। দেখো শূন্য ভেক্টরের কি বৈশিষ্ট্য, এ হচ্ছে শূন্য ভেক্টরের মান শূন্য, শূন্য ভেক্টরের মান শূন্য হয়, হলো। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। দেখো এই 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো। শূন্য ভেক্টর মানে কি, যার মান শূন্য, যার মান শূন্য, সে হচ্ছে একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা কোন দিকে অভিমুখ, যদি একটা রেখা হতো তাহলে বলতে পারতাম এ থেকে বি এর দিকে, কিন্তু যে একটা নিজে বিন্দু, যে নিজে একটা বিন্দু, তার অভিমুখ কোন দিকে হবে কোনো নির্দিষ্ট নয়, তাই শূন্য ভেক্টরের কোনো অভিমুখ থাকে না। দেখো যেমন এইরকম হলেও বলতে পারতাম এ থেকে এই দিকে বা ওই দিকে, কিন্তু একটা বিন্দু, তার নির্দিষ্ট কোনো অভিমুখ হয় না। তাহলে শূন্য ভেক্টরের মান শূন্য হয়, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। বোঝা গেল তাহলে দুটো বৈশিষ্ট্য আমাদের শূন্য ভেক্টরে। দেখো শূন্য ভেক্টরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শূন্য ভেক্টরের ব্যবহার পয়েন্ট, শূন্য ভেক্টরের ব্যবহার কি, ব্যবহার কোথায় ব্যবহার হয় শূন্য ভেক্টর, খেয়াল করো শূন্য ভেক্টরের ব্যবহার কোথায় হয়। ধরো একটা ভেক্টরে, কোনো একটি ভেক্টরে যদি
এ হলো একটা ভেক্টর, এই ভেক্টর থেকে যদি এই এ ভেক্টরকে বিয়োগ করা হয় তার মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেটা কি হবে বলো তো? শূন্য হবে। কিন্তু এই শূন্যটা কোনো সাধারণ শূন্য নয়, এটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। তাহলে দেখো আমরা কি লিখবো শূন্য ভেক্টরের ব্যবহার। 1 নম্বর লিখবো যে দুটি সমান ভেক্টরের অন্তরফল বা বিয়োগফল হলো একটি শূন্য ভেক্টর। ঠিক আছে, তার মানেটা কি? সমান ভেক্টর মানে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেটা কি হচ্ছে? শূন্য ভেক্টর। সেটা হলো একটা শূন্য ভেক্টর, সেটা হচ্ছে শূন্যের মাথায় তীর চিহ্ন, এটা কি? শূন্য ভেক্টর। ঠিক আছে। 2 নম্বর একটা উদাহরণ দেখো, যে একটা বস্তু ধরো সমবেগে চলছে। সমবেগে মানে কি? বস্তুতে কোনো ত্বরণ নেই, বস্তুটার ত্বরণ হলো শূন্য। এই যে শূন্য, ত্বরণ শূন্য, এটাই হলো একটা শূন্য ভেক্টর। তাহলে সমবেগে গতিশীল কোন বস্তুর ত্বরণ হয় শূন্য, অর্থাৎ শূন্য ভেক্টর। এটাই হলো শূন্য ভেক্টর। যদি বস্তুর বেগ সমবেগ হয়, সমবেগ মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না মানে বস্তুটার ত্বরণ শূন্য। আর এই শূন্যটা কোনো সাধারণ শূন্য নয়, এই শূন্যটা হলো একটা শূন্য ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা শূন্য ভেক্টর কি জানলাম, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য কি জানলাম, শূন্য ভেক্টরের অভিমুখ কি জানলাম, সমস্ত কিছু জেনে ফেলেছি। আর একটা মাত্র ভেক্টর আছে, সেই ভেক্টরটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। তারপরে এই লেকচার শেষ। অক্ষীয় ভেক্টর আমি মুছে দিলাম, তোমরা নোট করতে থাকো। নিজের তৈরি নোট হচ্ছে সেরা নোট, নিজের তৈরি নোটের থেকে ভালো নোট কেউ দিতে পারবে না। তাহলে এবার হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর কি, সেই জিনিসটা আমরা দেখব। অক্ষীয় ভেক্টর কাকে বলে? ঘূর্ণন গতির ক্ষেত্রে কি থাকে? একটা ঘূর্ণন অক্ষ থাকে। কোন একটা বস্তু যখন ধরো বৃত্তাকার পথে ঘুরছে, তখন একটা অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরে, সেটাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। এটাকে কি বলা হয়? ঘূর্ণন অক্ষ। এটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণন অক্ষ। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে যতগুলো ভেক্টর রাশি আছে, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, টর্ক, এই যে ভেক্টর গুলো দেখছো, সবার অভিমুখ কোন দিকে হয়? ঘূর্ণন অক্ষের অভিমুখী, মানে ঘূর্ণন অক্ষ বরাবর। দেখো বস্তুটা ঘুরছে এই পথে, বস্তুটা ঘুরছে এই পথে, কিন্তু কৌণিক সরণের অভিমুখ হচ্ছে এইদিকে, কৌণিক বেগের অভিমুখ হচ্ছে এইদিকে, কৌণিক ত্বরণের অভিমুখ হচ্ছে এইদিকে, টর্কের অভিমুখ হচ্ছে এইদিকে। মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে যতগুলো ভেক্টর রাশি আছে, সবার অভিমুখ হয় ঘূর্ণন অক্ষ বরাবর। এই ভেক্টর রাশিগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। যেহেতু এদের অভিমুখ অক্ষ বরাবর, তাই এই ভেক্টরগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তাহলে আমি লিখছি যে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে যতগুলো ভেক্টর আছে সবার অভিমুখ হয় ঘূর্ণন অক্ষ বরাবর, তাই এই ভেক্টর গুলিকে বলা হয় ভেক্টর
গুলিকে বলা হয় অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়। মনে রাখবে, অক্ষীয় ভেক্টর মানে কি, যে ভেক্টর গুলোর অভিমুখ সবসময় ঘূর্ণন অক্ষ বরাবর, ঘূর্ণন অক্ষ বরাবর, সেই ভেক্টর গুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কৌণিক সরণ, কৌণিক বেগ, মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে যত ভেক্টর আছে সবাই হলো অক্ষীয় ভেক্টর। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, টর্ক ইত্যাদি, আরো অনেক কিছু হতে পারে, আমরা অত কিছু লিখতে যাচ্ছি না। তাহলে এই গেল অক্ষীয় ভেক্টর। সাথে সাথে এই চ্যাপ্টার, এই লেকচারের পুরো বিষয়বস্তু এখানে আমরা শেষ করছি। পরের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সেই লেকচারে পরের লেকচারে আমরা সরাসরি চলে আসছি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র নিয়ে, এবং সেখান থেকে 11 এর খেলা শুরু।